আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ অ্যান্ড অ্যাকাউন্টিং টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি করাবো আপনাদের এইচএসসির হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের অঙ্ক করাতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে কোম্পানির বাহ্যিক দায় এবং কোম্পানির আভ্যন্তরীণ দায় এবং কোম্পানি, এই তিনটার সমন্বয়ে আমাদের হিসাব সমীকরণ অঙ্কটি করা হবে। এখানে কোম্পানির আভ্যন্তরীণ দায় বলতে কোম্পানির মালিকানা সত্ত্বকে বোঝাচ্ছে। এখানে কোম্পানির আভ্যন্তরীণ দায় হচ্ছে মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন, কোম্পানির মূলধন। আর কোম্পানির বাহ্যিক দায় বলতে কোম্পানির বাহিরের দায়কে বোঝাচ্ছে, যেটা এক্সটার্নাল লায়াবিলিটিস। কোম্পানির মূলধন হচ্ছে কোম্পানির মালিকানা সত্ত্ব, সেটা হচ্ছে কোম্পানির ইন্টারনাল লায়াবিলিটিস। আর কোম্পানির বাহ্যিক দায় হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটিস। এখন এই কোম্পানির মালিকানা সত্ত্ব থেকে তিনটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। কোম্পানির মালিকানা সত্ত্ব থেকে দুইটা জিনিস বাদ যায়, দুইটা জিনিস মাইনাস হবে। ওই থেকে একটা ই বাদ যাবে, ওই থেকে ডি বাদ যাবে। এখানে ই হচ্ছে এক্সপেন্সেস, অর্থাৎ এখানে মালিকানা সত্ত্ব থেকে খরচ বাদ যাবে। মালিকানা সত্ত্ব থেকে মালিক যদি কখনো উত্তোলন করে সেটা বাদ যাবে, এবং কোম্পানির কিছু আয় হলে সেটা মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে। এই তিনটা জিনিস হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে সম্পর্ক। তাহলে মালিকানা সত্ত্বের তিনটা জিনিস মনে রাখতে হবে। মালিকানা সত্ত্ব থেকে আমাদের কি বাদ যাবে? খরচ বাদ যাবে, মালিক উত্তোলন করলে সেটা বাদ যাবে, এবং কোম্পানির আয় হলে সেটা মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে। আর কোম্পানির বাহিরের দায়, যে বাহ্যিক দায়, সেটা হচ্ছে কোম্পানির থেকে কেউ পেলে সেটা পাওনাদার হবে। কোম্পানি যদি কারো থেকে ঋণ নেয় সেটাও বাহ্যিক দায় হিসেবে গণ্য হবে, যদি সেটা কোম্পানির মালিক না নিলে। অর্থাৎ মালিকের ক্ষেত্রে হবে মালিকানা সত্ত্ব, আর মালিকের সম্পর্ক ছাড়া অন্য কেউ হলে সেটা মালিকানা সত্ত্ব হবে না। এ সমান হচ্ছে এল প্লাস ওই। এখানে আমি সেই হিসাবে বুঝাতে গেলে আমি বুঝাবো যে এই মালিকানা সত্ত্ব অর্থাৎ দুইভাবে এটি করা হয়েছে। একটা হচ্ছে আধুনিক বা আমেরিকান পদ্ধতি অনুযায়ী হিসাব সমীকরণ করা হয়েছে, আরেকটি হচ্ছে প্রাচীন বা ব্রিটিশ পদ্ধতি অনুযায়ী হিসাব সমীকরণ করা হয়েছে। এখন ব্রিটিশ পদ্ধতিতে বলা হয়েছে এ সমান এল প্লাস ওই, অর্থাৎ এ সমান অ্যাসেট বা সম্পত্তি, এল সমান আউটার লায়াবিলিটিস অর্থাৎ এক্সটার্নাল লায়াবিলিটিস বাহিরের দায়, আর ওই হচ্ছে ইন্টারনাল লায়াবিলিটিস বা কোম্পানির ভিতরের দায় অর্থাৎ মালিকানা সত্ত্ব। এই আমেরিকান পদ্ধতিতে আমরা এ সমান এল প্লাস আর ব্র্যাকেটের মধ্যে আমরা যা লিখেছিলাম সেটা আমি আগেই বলেছি যে কোম্পানির মালিকানা সত্ত্বের সাথে আয়গুলো যোগ হবে, ব্যয়গুলো বাদ যাবে, এবং মালিক যদি কখনো উত্তোলন করে সেটি বাদ হয়ে যাবে। সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। তাই বলা হচ্ছে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব ও ই। আমি এখানে এই সম্পদ, দায়, মূলধন, মালিকানা সত্ত্ব, আয়সমূহ, ব্যয়সমূহ এগুলো আমি লিখেছি, এবং অ্যাসেটসের এ, লায়াবিলিটিসের এল, এগুলো এইভাবে লিখেছি। তবে এখানে একটা সমীকরণ দেখানো হচ্ছে যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, বা এই দায় যোগ মালিকানা সত্ত্ব সমান সম্পদ। আমি জাস্ট এক্সচেঞ্জ করলাম। তারপর আমি যদি এখান থেকে মালিকানা সত্ত্ব বের করতে চাই তাহলে সম্পদ ঠিকই লিখলাম, দায়টা ওই পারে নিলে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে।
তাই লেখা হলো মালিকানা সত্ত্ব সমান সম্পদ মাইনাস দায়। সুতরাং দায় যদি আমি করতে চাই তাহলে কিভাবে হবে? এখন যদি আমি দায় বের করতে চাই তাহলে দায় সমান হবে সম্পদ মাইনাস মালিকানা সত্ত্ব। এটাকে আমরা এই ইকুয়েশনটা এইভাবে করেছি। আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে ডেবিট বৃদ্ধি পেলে ডেবিট হবে, অর্থাৎ ডেবিট প্লাস ডেবিট সমান ডেবিট। আর ডেবিট কমে গেলে ক্রেডিট হবে, দ্যাট মিন্স ডেবিট মাইনাস ডেবিট সমান ক্রেডিট। আবার ক্রেডিট বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, অর্থাৎ ক্রেডিট প্লাস ক্রেডিট সমান ক্রেডিট। আবার ক্রেডিট কমে গেলে ডেবিট হবে, অর্থাৎ ক্রেডিট মাইনাস ক্রেডিট সমান ডেবিট। এই বিষয়ে আমি 5টি নিয়ম, অর্থাৎ হিসাব সমীকরণে আমি 5 নিয়মে অঙ্ক করব। একটি নিয়ম হচ্ছে হিসাব সমীকরণের লেনদেনগুলোর ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নির্ণয়। 3 নম্বর হচ্ছে হিসাব সমীকরণের আধুনিক পদ্ধতিতে লেনদেনগুলোর হিসাবসমূহের শ্রেণীবিভাগ নির্ণয়। 4 নম্বর হচ্ছে হিসাব সমীকরণের লেনদেনগুলো আধুনিক পদ্ধতিতে কারণসহ হিসাব শ্রেণীবিভাগ ও ডেবিট ক্রেডিট নির্ণয়। 5 নম্বর হচ্ছে হিসাব সমীকরণের লেনদেনগুলোর উপাদানের উপর প্রভাব নির্ণয়। এই 5টি নিয়মের আমি আজ একটি নিয়ম করাবো, বাকিগুলো নেক্সট ভিডিওতে আমি করাবো। একটি নিয়মে আমি 8টি ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। 8টি অঙ্ক আমি ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। সেটি হচ্ছে জনাব নুরুল ইসলাম একজন ব্যবসায়ী 2021 সালের এপ্রিল মাসে তার ব্যবসায় সংঘটিত ঘটনাসমূহ নিম্নরূপ। এক হচ্ছে নগদ 80,000 টাকা এবং 6,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। এটি ডেবিট ক্রেডিট নির্ণয় করলে হবে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই ধরনের অঙ্ক আমি জার্নাল 3-তে মূলধন সম্পর্কিত জাবেদা আমি করিয়েছি, সেই জিনিসটি এখানে আবার করানো হয়েছে। ইহা দেখলে আমরা দেখতে পাবো যে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট এবং এই দুইটি সম্পদ মিলে একটি দায় সৃষ্টি হয়েছে। এই যে অর্থাৎ ডেবিট ডেবিট দুইটা ডেবিট মিলে একটা ক্রেডিট করা হয়েছে। দ্বিতীয় প্রশ্নটি দেখলে আমরা দেখব বেতন প্রদান 8,000 টাকা। কোম্পানি কাউকে বেতন দিলে সেই বেতনটা কোম্পানির জন্য খরচ এবং টাকাটা নগদ চলে গিয়েছে, তাই বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটি আমি লিখেছি এখানে, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তৃতীয় নম্বর হচ্ছে মালিক কর্তৃক ব্যবসা থেকে উত্তোলন। মালিক যদি কখনো কোম্পানি হতে উত্তোলন করে তাহলে ওই উত্তোলন শব্দটি ব্যবহৃত হবে। আর যদি মালিক কর্তৃক কোম্পানি থেকে উত্তোলিত না হয়, অন্য কেউ যদি উত্তোলন করে তাহলে এই উত্তোলন শব্দটি আর আসবে না। তখন এই উত্তোলন শব্দের পরিবর্তে নগদান শব্দটি আসবে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মালিক যেহেতু উত্তোলন নগদ করেছে তাই নগদানটা ক্রেডিট হয়ে গিয়েছে, কোম্পানি থেকে চলে গিয়েছে নগদটা, তাই বলা হয়েছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 4 নম্বর হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 700 টাকা। এখানে ব্যাংক থেকে কে উত্তোলন করেছে? আমাদের কোম্পানি উত্তোলন করেছে, ফলে এটা মালিক উত্তোলন করেনি ব্যাংক থেকে। যেহেতু ব্যাংক থেকে মালিক উত্তোলন করেনি সেহেতু এই উত্তোলন শব্দটি আর আসবে না, তখন হবে সেটার পরিবর্তে নগদ। তখন ডেবিট ক্রেডিটটা হবে উত্তোলন হিসাব না এসে লিখতে হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংক ইহা প্রদান করেছে টাকাটা আর কোম্পানি সেটি ব্যাংক থেকে উত্তোলন করেছে, মানে কোম্পানি সেই টাকাটা গ্রহণ করেছে। তাই আবারও বলছি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 4 নম্বরটি আমরা দেখলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের অঙ্কটি দেখলে আমরা দেখব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 5 নম্বর ডেবিট ক্রেডিট নির্ণয়ের অঙ্কটি দেখলে আমরা দেখব
ধারে পণ্য ক্রয়। এর আগের বা পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম ক্রয় সবসময় ডেবিট, বিক্রয় সবসময় ক্রেডিট হবে। এখন আবার বলছি অন্য একটি নিয়ম, যে ক্রয়ের উল্টো পিঠ হচ্ছে পাওনাদার, বিক্রয়ের উল্টো পিঠ হচ্ছে দেনাদার। কোম্পানি যদি কারো থেকে বাকিতে কিছু ক্রয় করে তাহলে ক্রয়টা ডেবিট হবে, আর কোম্পানি থেকে যারা পাবে তারা পাওনাদার, তখন পাওনাদার ক্রেডিট হয়ে যাবে। কোম্পানি যদি কারো নিকট কিছু বাকিতে বিক্রি করে তাহলে সেই বিক্রয়টা কোম্পানির জন্য আয় হবে, আয়টা হবে ক্রেডিট, দ্যাট মিন বিক্রয় হবে ক্রেডিট। আর যেহেতু ধারে বিক্রি করেছে সেই টাকাটা কোম্পানি পাবে বিদায় সেটা হবে দেনাদার। অর্থাৎ বিক্রয়ের উল্টা হচ্ছে দেনাদার, ক্রয়ের উল্টা হচ্ছে পাওনাদার। তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এখানে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাই যদি আমরা দেখি যে দেখব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর, করিম হতে ঋণ 2000 টাকা। এখানে হতে বোঝাচ্ছে কি, হতে অর্থাৎ যে করিম থেকে আমরা নগদ 2000 টাকা নিয়েছি, ঋণ নিয়েছি, কিন্তু এই যে নিয়েছি 2000 টাকা এখানে কিন্তু উল্লেখ করা নেই। এই হতে শব্দটি হতে আমরা বুঝতে পারলাম যে করিম থেকে আমরা 2000 টাকা ঋণ নিয়েছি। যেহেতু কোম্পানি ঋণ নিয়েছে 2000 টাকা, তাহলে কোম্পানি 2000 টাকা রিসিভ করেছে, সেই জন্য নগদের হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট হয়ে গেল। এটা হচ্ছে বাহ্যিক একটি দায়। ডেবিট ক্রেডিট নির্ণয় অঙ্কটি দেখলে আমরা দেখব নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। শেষ অঙ্কটি আমরা দেখব ব্যাংকে জমা দেওয়া হলো। আমাদের কোম্পানি ব্যাংকে জমা রেখেছে 1700 টাকা, তার মানে ব্যাংক সেই টাকাটা রিসিভ করেছে আর আমাদের কোম্পানি সেটা প্রদান করেছে। ব্যাংক যেহেতু রিসিভ করেছে তাই ব্যাংক হিসাব ডেবিট, আর আমাদের কোম্পানি নগদটা প্রদান করেছে তাই নগদান হিসাব ক্রেডিট। তাই ডেবিট ক্রেডিট নির্ণয়ের অঙ্কটি দেখলে আমরা দেখব ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই 5টি নিয়মের অঙ্ক থেকে আমি একটি নিয়মের অঙ্ক করলাম, হিসাব সমীকরণ লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়। পরবর্তীতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব, সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নির্ণয়। আজকের জন্য আল্লাহ হাফেজ।